এটা একটা আন্ডারকভার স্পাইয়ের গল্প। আসলে তাকে স্পাই বলবো নাকি গ্যাংস্টার বলবো সেটা নিয়ে আমি ভাবছি। একদিকে সরকারও তাকে বিশ্বাস করে না, আবার অন্য ডনেরাও তাকে সন্দেহ করে। উভয় দিকের চাপে সে নিজের অনাগত সন্তানকে হারিয়ে ফেলে, যার জন্য সে কল্পনায় রাজ্য সাজাচ্ছিল। একদিকে দায়িত্ব, আরেকদিকে নিজের ওয়াইফও ছিল স্পাই, কিন্তু সে জানতো না। বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের টানটান উত্তেজনার এই গল্প আপনাকে বেঁধে রাখবে। চলুন এই স্পাইয়ের ভাগ্যে কি ঘটেছিল জানা যাক। শুরুতেই দেখা যায় একজন লোককে বীভৎস কায়দায় হত্যা করা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ সে চেয়ারম্যানের ঘনিষ্ঠ লোক হয়েও পুলিশকে তথ্য সাপ্লাই করত। জাসুংকে অনুরোধ করলেও সে তাকে হত্যার নির্দেশ দেয় এবং লাশ ড্রামে ভরে নদীতে ফেলে দেয়। আমরা দেখতে পাই গোল্ডমুনের চেয়ারম্যান সিউকের বিরুদ্ধে শেয়ার, ট্যাক্স ফাঁকি এবং বড় বড় মামলাগুলি বাতিল হয়ে যায় এবং আদালতের এই সিদ্ধান্তের কারণে পুলিশ ক্ষোভ জানায়। চেয়ারম্যান যখন রাতে তার বউয়ের বাসা থেকে ফিরে আসছিল, তখন একটা ট্রাক তার গাড়িকে ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আহত হয় এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে হাসপাতালে গোল্ডমুনের সব ডনেরা উপস্থিত হয়। পজিশনের দিক থেকে সবচেয়ে ছোট ডন জাসুং নিজেও হাসপাতালে আসে। সে এসেই সাংহাইয়ের ডনের খোঁজ নেয়, জানতে পারে সে আগামীকাল এখানে এসে পৌঁছাবে। পরের দিন সাংহাইয়ের বস জাংকে রিসিভ করার জন্য সে এয়ারপোর্টে উপস্থিত হয়। এয়ারপোর্টের বাইরে আসে জাং। সে আনন্দে বলে, আরে জাসুং দেখি নিজে আমাকে নিতে এসেছে। কিন্তু জাসুং বিরক্ত দেখে বলে, হইছে হইছে, এবার চলো। জাং ওর মুখের ভাব দেখে বলে, তোকে দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। এরপর সুকমোকে ডেকে তাকে একটা লাথি দেয়, মানে টেকনিক্যালি জাসুংকেই লাথিটা দিয়ে দিল। এরপর জাসুং সুকমোকে টেনে বের করে নিয়ে গাড়িতে বসে জাং চোখে নতুন একটা চশমা লাগিয়ে বলছিল, চশমাটা খুবই দামি, আমাকে দেখতে হিরোর মতো লাগতেছে না? জাংসুং কিছু বলে না। এরপর একটা প্যাকেট বের করে জাসুং এর হাতে সে ধরিয়ে দেয় এবং বলে, এটা ভাবির জন্য কিনছে। জাসুং ঘড়িটা বের করে দেখে একটা নকল রোলেক্স সে এনেছে। সে বলে, তোমাকে বারবার বলেছি এসব নকল মাল কিনবা না। জাং চোখের চশমাটা দেখে বলে, এটাও কি নকল? জাসুং বলে, হ্যাঁ। তখন সামনে থাকা তার সহকারীকে বলে, তুই না বললি এটা আসল চশমা, তোর কাছে এটা কি আসল মনে হয়েছে? তখন পাশে থাকা ড্রাইভারকে বলে, তুই নোর সিনিয়র, ওরা একটা থাপ্পড় দে। এরপর সে হাসতে থাকে। এরপর সে জিজ্ঞাসা করে চেয়ারম্যানের কি খবর। জাসুং বলে, পরিস্থিতি বেশি সুবিধার না। এরপর জাসুং বলে, আমার মনে হয় কেউ তাকে মারার চেষ্টা করেছে। এদিকে দেখা যায় গোল্ডমুনের সব ডন হাসপাতালে বসে রয়েছে। তখন ডাক্তাররা ভেতর থেকে বের হয়ে আসে এবং বলে চেয়ারম্যানকে বাঁচানো যায়নি। এটা শুনে আরেক ডন জুঙ্গু ডাক্তারদেরকে চেপে ধরে এবং উত্তেজিত হয়ে চেঁচামেচি শুরু করে। এদিকে পুলিশের সদস্য সিংও গোল্ডমুনের দুর্নীতি তদন্ত রিপোর্ট নিয়ে কাজ করছিল। তার টেবিলে সবগুলো ডনের ছবি দেখা যায়। চেয়ারম্যানের চল্লিশায় সবাই শ্রদ্ধা জানাতে আসে। তখন দেখা যায় কিছু লোক গাড়িতে বসে আশপাশের ছবি তুলছে। তখন গাড়ির কাজ ভেঙে জুঙ্গু তাদের ক্যামেরা কেড়ে নেয় এবং ভেতরে চেক করে বলে, তোদের তো দেখে মনে হয় তোরা শ্রদ্ধা জানাতে আসিসনি। তারপর ক্যামেরা বের করে সবার ছবি তুলে নেয় যেন পরে এদের টাইট দেয়া যায়। তখন সেখানে পুলিশের অফিসার কাং হাজির হয় এবং বলে, ওরা আমার লোক, আমরা যেখানে খুশি ঘুরবো, ছবি তুলবো, তোদের কি? তখন জুঙ্গু বলে, তোর বড় বড় কথা বলার অভ্যাস এখনো দেখি আছে, গতবারের দেখায় কি হয়েছিল ভুলে গেছিস? তখন কাং বলে, এবার কিন্তু আমি প্রস্তুতি নিয়ে এসেছি, আর চেয়ারম্যানের পাশে অনেক জায়গা রয়েছে, সেখানে তোদের পুঁতে ফেলা যাবে। আর শোন, তুই যে ক্যামেরাটা ভেঙেছিস সেটা নিউ মডেল ছিল, এখন ওইটার জরিমানা দিবি। এরপর জুঙ্গু পকেট থেকে দুইটা নোট বের করে কাংয়ের সামনে ছুড়ে দেয়। এরপর ওরা চলে যাচ্ছিল। পেছন থেকে কাং চিৎকার করে বলে, আমার কিন্তু প্রমোশন হয়েছে আর এখন আমি সেকশন চিফ হয়েছি, আর তোদের এখানে যেহেতু এসেই পড়েছি, আমাদের কি একটু খাওয়াবি না? এটা বলে সে একটু টিটকারি করে। জুঙ্গু তাকে গালি দিতে দিতে চলে যায়। তখন দেখা যায় দূর থেকে জাসুং চিফ কাংকে ফলো করছে। এদিকে পুলিশের চিফ গোল্ডমুন সম্পর্কে ব্রিফ করছিল। সে জানায় ইনি হলেন গোল্ডমুন চেয়ারম্যান সিওক। 2 দিন আগে তার বউয়ের কাছ থেকে ফেরার সময় দুর্ঘটনায় মারা যায়। তার আসন এখন খালি হয়ে গেছে। তোমরা জানো যে গোল্ডমুন হলো জেইবেম, জেলি এবং নট বুম গ্যাং এর সংমিশ্রণ, যা কোরিয়ার সবচেয়ে বড় আন্ডারওয়ার্ল্ড গ্যাং, যারা বিজনেসের পেছনে অপরাধ কার্যক্রম পরিচালনা করে। তাদের মোট 8টা বিজনেস রয়েছে। আমরা যদি এখনই তাদেরকে থামাতে না পারি তাহলে আর কখনোই তাদের দমন করতে পারবো না। জাংচুং গোল্ডমুনের এক্সিকিউটিভ পরিচালক। সে কনস্ট্রাকশন সেকশন চালায় এবং কিছু গোপন ব্যবসা নিয়ন্ত্রণ করে। কাগজে কলমে সে 3 নম্বর পজিশনে থাকলেও সে এখন উত্তরাধিকারী। তার বিরোধী পক্ষ হলো গোংজু। সে গোল্ডমুনের ব্যবস্থাপনা প্রধান এবং 2 নং পজিশনে রয়েছে। সে প্রাইভেট লোন এবং ট্যুরিস্ট বিজনেস হ্যান্ডেল করে। সে সিওকের পরে পজিশনে থাকলেও জাংচুং তাকে নিচে নামিয়ে দিয়েছে। তার মানে তারা এখন মুখোমুখি অবস্থানে রয়েছে এবং জেইবেম গ্যাং এর কারণে সে সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে এখন রয়েছে। অন্যদিকে অফিসিয়ালি 2 নং পজিশন জ্যাংসুকির দখলে রয়েছে।
এটা কাগজে কলমে রয়েছে, কিন্তু বাস্তবে সে গ্যাং নিয়ে তেমন একটা অ্যাক্টিভ নয়। তখন পুলিশ সুপার জিজ্ঞাসা করে যদি আমাদের প্ল্যান ফেল করে তাহলে কি হবে। সে জানায় আমাদের সবাইকে মরতে হবে। এরপর বলে আমাদের মিশনের কি নাম হবে। চিফ জানায় আমাদের মিশনের নাম হবে নিউ ওয়ার্ল্ড, নতুন পৃথিবী। এদিকে জাসুং পুলিশ সদস্য সিংহর সাথে খেলছিল। তখন জাসুং বলে 2 দিনের ভিতরে বোর্ড মিটিং হবে এবং সকল লোকাল জন এখানে উপস্থিত হবে, কিন্তু মনে রেখো এইসব কথা বলে দেয় আমার যেন ক্ষতি না হয়। তখন শিন জানায় কিন্তু তোমার জন্য নতুন একটা আদেশ চলে এসেছে। তখন জাসুং হতাশ হয় এবং খেলা বন্ধ করে দেয়। সে গোপন একটা জায়গায় উপস্থিত হয়, সেখানে চিফ কাং বসেছিল। জাসুং এসেই সেখানে রেগে বলে আবার কি শুরু করেছ? তুমি বলেছিলে চেয়ারম্যানকে সরিয়ে দিলেই আমার কাজ শেষ। চিফ কাং বলে একটু নর্মালি ভাবো, যে কাজ তুমি 10 বছর ধরে করার চেষ্টা করছো সেটা এখন মাত্র 2 সপ্তাহের ব্যাপার। তুমি জাং চুংকে সাপোর্ট করতে থাকো, এটা তোমার জন্য সহজ কাজ। আর এটা শেষ হলেই আমি তোমাকে বিদেশের একটা মিশনে পাঠিয়ে দিব, তখন তোমার বেতন ডাবল হয়ে যাবে। জাসুং বিরক্ত হয়ে উঠে যাচ্ছিল। তখন কাং একটা ব্যাগ দেখিয়ে বলে এটা নিয়ে যাও, এতে একটা মোবাইল এবং খেলনা রয়েছে তোমার বাচ্চার জন্য। তখন জাসুং বলে আমার বাচ্চা হবে তুমি কিভাবে জানো? তারপর বলে ও আমার পেছনেও লোক লাগিয়েছ। তারপর রেগে পানিতে ব্যাগটা ছুঁড়ে ফেলে সেখান থেকে সে চলে যায়। বোর্ড মিটিং এ সকল লোকাল জন বসেছিল। তখন একজন বলে আমাদের দ্রুত উচিত চেয়ারম্যান নির্ধারণ করা। তখন জ্যাং সুকি বলে তাহলে এই মাসেই একটা মিটিং দেখা যাক। তখন জাং বলে আমি সবার সাথে একমত এবং জুঙ্গু দিকে তাকিয়ে বলে তুমি কি বলো? তখন জুঙ্গু বলে এই ব্যাপারে দ্বিমত নেই। তখন জুঙ্গু উঠে বলে আর কোনো কথা না থাকলে আমি জরুরি একটা কাজে বের হতে চাই। লিফটের ভিতরে জাং বলে ভাই আমার জন্য একটা কাজ করবি? জাসুং বলে পারবো না। তখন জাং সুক মুখে একটা বদমাইশ বলে থাপ্পড় দেয়। তারপর বলতে থাকে হঠাৎ করে সিওক মারা যাওয়ার কারণে সাংহাইয়ের একটা কাজ শেষ করে আসতে পারেনি, ওই কাজটা করার জন্য আমাকে ফিরে যেতে হবে। তুই কয়েকটা দিন আমার অফিসে একটু খেয়াল রাখিস তো। আন্ডারগ্রাউন্ডে সবাই যখন দাঁড়িয়ে কথা বলছিল তখন একটা গাড়ি দ্রুত গতিতে এগিয়ে এসে ব্রেক করে। সবাই ভয় পেয়ে যায়। গাড়ি থেকে মুখ বের করে জুঙ্গু বলে নতুন ড্রাইভার তো ঠিকমতো গাড়ি চালাতে পারে না। তখন জাসুং বলে এরকম মজা করা ঠিক না। তখন জুঙ্গু চালকের দিকে তাকিয়ে তাকে বলতে বলে সরি বল, আমার বন্ধুরা ভয় পেয়েছে। চালক সরি বলার পর জুঙ্গুর গাড়ি চলে যায়। জাং তখন বলে আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে হয় প্যান্টে মুতে দিছি, এখন আর কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না, চল আমরা সবাই মিলে একটু মালপানি খেয়ে আসি। জাসুং রাজি না হলেও তাকে জোর করে তারা সেখান থেকে নিয়ে যায়। এদিকে জাসুং শিনের বাড়িতে এসে জানায় আগামীকাল জাং এয়ারপোর্টে যাবে, তোমাদের লোকদেরকে বলে দিও। একটা কনস্ট্রাকশন ভবনে জুঙ্গু উপস্থিত হলে একদল বোর্ড মেম্বারকে সেখানে দেখা যায়। তারা জুঙ্গুর সাথে আলাপ করার জন্য এসেছিল। তাদের একজন বলে মিটিং এ আমরা সবাই আপনাকে সাপোর্ট করব। তখন জুঙ্গু বলে তাহলে জাচুং এর সাথে কি করেন আপনারা? জ্যাংসুকের পাশেও আপনাদেরকে দেখা যায়। তখন ওরা বলে আরে আমরা তো আলাপ করার জন্য সেখানে গিয়েছিলাম, আর সবাই তো জানে চেয়ারম্যান পদের জন্য আপনি ছাড়া কেউ যোগ্য না, আমরা আপনার পাশে আছি। তখন জুঙ্গু বলে আমাকে সাপোর্ট দিলে আপনারাও কিছু পাবেন, সেটা হলো আপনারা প্রাণে বেঁচে থাকবেন। জাং এয়ারপোর্টে প্রবেশ করতেই পুলিশের লোকেরা তাকে ডেকে নিয়ে যায়। সেখানে চিফ কাং বসেছিল। জাং বলে আমাকে এখানে ডেকে আনলেন কেন? তখন কাং তাকে একটা ফাইল দিলে সেটা সে দেখতে থাকে আর বলে ব্যাপারটা দেখি বেশ সিরিয়াস। কাং বলে সিদ্ধান্ত নাও তুমি কি করবে। তুমি তাহলে জুঙ্গুর বিরুদ্ধে অ্যাকশনে যেতে চাও? অন্য কথায় তুমি কি আমাকে পেছন থেকে সাহায্য করতে চাচ্ছ? কিন্তু আমরা কিন্তু গলির মাস্টার নই। কাং বলে আমিও গ্রাম্য পুলিশ নই। জাং বলে আমরা একে অপরকে পছন্দ করি না, কিন্তু এই কাজটা হবে একদম জঘন্য, তাকে ধরিয়ে দিতে তুমি আমার কাছে কি চাও? তখন কাং তাকে তার নিজের ফাইলটাও এগিয়ে দিলে সে দেখতে দেখতে বলে আমি তো ভেবেছিলাম সব স্পাই খতম করে ফেলেছি, কিন্তু এখনো দেখি অনেক রয়ে গেছে। এটা বলে সে হাসতে থাকে। এরপর কাং বলে তোমাকে আমি একটা পরামর্শ দেই, তুমি জুঙ্গুর লোকদের স্পাই বলে মেরে ফেললে তোমার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তখন জাং হেসে বলে তোমরা পুলিশেরা যা খুশি করতে পারো, যা খুশি ভাবতে পারো, কিন্তু আমি তোমার সাথে কাজ করতে রাজি না। প্লেনে বসে জাং তার উকিলকে নির্দেশ দেয় চিফ কাং এর চাকরি জীবন ও তার ব্যক্তিগত জীবনের সব তথ্য বের করে আনার জন্য এবং ইয়ান বিয়ানের গুন্ডাদেরকে খবর দেখে নিয়ে আসো। পরের দিন সকালে একটা রেস্টুরেন্টে জুঙ্গু তার লোকদেরকে নিয়ে খাবার খাচ্ছিল। তখন চিফ কাং সেখানে হাজির হয় তার দলবল নিয়ে এবং টেবিলের খাবার দেখে বলে এইসব ভাজাপোড়া তোর সকাল সকাল কিভাবে গেলিস রে? এমন জায়গায় এবার তোদেরকে পাঠাবো এবার যেন আর কখনোই এইসব খাবার দেখতে না পারিস। তখন জুঙ্গু বলে মুখ সামলে কথা বল। কাং বলে তুই কি ভেবেছিস তোর সাথে আমি পীড়িত করতে এখানে এসেছি? তোর বিরুদ্ধে খুন, ট্যাক্স ফাঁকি, গুম সহ নানা রকম অপকর্মের অভিযোগ এসেছে, তাই তোকে গ্রেফতার করছি। যাওয়ার সময় জুঙ্গু বলে আমার বিরুদ্ধে কি জাং রিপোর্ট করেছে নাকি অন্য কেউ? সন্দেহজনক একটা হাসি দিয়ে কাং বলে আমিও ভাবছি তোর বিরুদ্ধে কে রিপোর্ট করতে সাহস করতে পারে। জাং টেবিলে বসে খাচ্ছিল। তখন উকিল এসে জুঙ্গুর গ্রেফতারের খবর জানালে সে বলে এখনই আমার ফেরার ফ্লাইট বুক করো। আর চিফ কাং এর সকল তথ্য তুমি কি এখনো বের করতে পারোনি?
আর উকিল জানায় আমরা পৌঁছানোর আগেই সব ফাইল হাতে চলে আসবে। এরপরেই ইয়ান বিয়ানের 4 জন গুন্ডাকে এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করতে দেখা যায়। এরপর দেখা যায় জাসুং তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে চেক আপে এসেছে এবং ডাক্তার জানায় তার একটা ছেলে সন্তান হবে। গাড়িতে ফেরার সময় তার ওয়াইফের ফোনে একটা কল আসে এবং সে একটা রুফটপ ক্যাফেতে হাজির হয়। সে একটা সিটে বসে চিফ কাং এর সাথে ফোনে দূর থেকে আলাপ করতে থাকে। কাং জানায় আমি বলেছিলাম তার প্রতিদিনের সকল আপডেট আমাকে জানানোর জন্য, কিন্তু কিছুদিন ধরে তুমি আমাকে তার ব্যাপারে কোনো তথ্য জানাচ্ছ না। তখন তার ওয়াইফ জানায় এসব কাজ আমি বাদ দিতে চাই। তখন কাং বলে জাসুংকে নজরে রাখার জন্য তোমাকে বার থেকে আমরা উঠিয়ে এখানে নতুন একটা জীবন দিয়েছি। জাসুং যদি জানতে পারে তুমি তার উপরে স্পাইয়ের কাজ করছো তাহলে ওই গ্যাংস্টার তোমার কি হাল করবে তুমি জানো তো। তখন তার স্ত্রী তাকে একটা গালি দেয়। তখন কাং জানায় আমার কিছু করার নাই। এদিকে জাং গুংজুকে দেখতে আসে এবং জানায় পুলিশ এখন বেশ অ্যাক্টিভ ভাবে কাজ করছে, তবে চিন্তা করো না, আমরা সেরা উকিল নিয়োগ দিয়েছি, তারা খুব দ্রুতই তোমার মুক্তির ব্যবস্থা করবে। তখন গুংজু বলে তাহলে পুলিশকে রিপোর্ট করলো কে? জাং বলে তুমি কি ভাবছো আমি এই কাজ করেছি? আমিও তো খারাপ নই। তখন জুঙ্গু বলে তাহলে এই কাজ কে করলো? তোমার প্রিয় ছোট ভাই জাসুং করেনি তো? বেইমান, তুমি এইভাবে পুলিশে আমার ব্যাপারে রিপোর্ট করলে আমাকে জেলে রেখে চেয়ারম্যানের দায়িত্ব নিবে? এরপরেই জুঙ্গু গালি দিয়ে উত্তেজিত হয়ে যায়। এদিকে চিফ কাং এর সাথে জাং স্টেডিয়ামে দেখা করে এবং সরাসরি তাকে কেকের মাধ্যমে ঘুষ অফার করে, কিন্তু কাং সেগুলি ফেলে দেয়। জাং বলে আরো লাগবে নাকি? তুমি কি আমাদের বিজনেসে শেয়ার চাচ্ছ? কাং বলে আমি ঘুষ খাই না। এরপর জাং উঠে চলে যায়। গাড়িতে বসতেই তার উকিল তাকে একটা ফাইল দেয় এবং জাং বলে এই তথ্যগুলো কি সব ঠিকঠাক? উকিল জানায় সেরা চাইনিজ হ্যাকার গ্রুপ এটা বের করেছে, তারা যে কোনো সার্ভার অ্যাটাক করতে সক্ষম। তখন তার ফোনে জাসুং এর একটা কল আসে। জাং মন খারাপ করেছিল, তারপরেও জাসুং এর ফোন সে রিসিভ করে। জাসুং বলে তুমি এসেছো কিন্তু আমাকে জানাওনি কেন, কি হয়েছে? তখন জাং বলে তোর জন্য একটা সারপ্রাইজ রয়েছে, দ্রুত ডকইয়ার্ডে চলে আয়। জাসুং ভাবতে থাকে জাং তো 2 দিনের কথা বলে গিয়েছিল, আর সে তো এরকম স্বভাবের লোক না, কোনো কিছু কি ফাঁস হয়ে গেল? সে ভয় পেতে থাকে। এদিকে রাতের বেলা শিনের বাড়িতে ইয়ান বিয়ানের গুন্ডারা হামলা করে। সে দ্রুত চিফ কাংকে বিষয়টা জানায়। শিনের গুলিতে একজন মারা যায় এবং বাকিরা শিনকে ধরে ফেলে। এদিকে রাতের বেলা ডকে এসে হাজির হয় জাসুং, তাকে বেশ নার্ভাস দেখাচ্ছিল। জাং বলে ওই ড্রামের ভেতরে তোর জন্য একটা সারপ্রাইজ রাখা রয়েছে। জাসুং কাছে গিয়ে ঢাকনা তুলে ফেলে এবং ভয় পায়। সেখানে শিনকে বেঁধে রাখা ছিল। জাং বলে ভাই, তোকে যেই মেয়ে খেলা শেখাতো সে আসলে তোর শিক্ষক ছিল না, সে ছিল পুলিশের একটা স্পাই এবং গল্পে গল্পে তোর কাছ থেকে তথ্য নিতে চেষ্টা করতো। তুই কি ওর ব্যাপারে এসব জানতি? জাসুং বলে না, আমি জানতাম না। তখন সে তাকে একটা ফাইল দেয়। জাসুং সেই পেজ খুলে দেখে সেখানে শিনোর প্রোফাইল রয়েছে। এরপর জাং বলে আমি তো পুরাই বোকাচোদা হয়ে গেছি আরেকজনের ব্যাপারে, সে আমাদের ভেতরেই এতদিন ছিল। এটা বলে সে নিজের কোট খুলে মাটিতে ফেলে দেয়। সুকমো কোট তুলতে নিচু হলেই বেলচা দিয়ে তার মাথায় আঘাত করতে করতে তাকে হত্যা করে জাং। এরপর ইয়ান বিয়ানের সেই গুন্ডাদের বলে তোরা এই ড্রামের ওয়েটারে নিয়ে মজা কর। তখন জাসুং দ্রুত একটা পিস্তল নিয়ে ড্রামের কাছে যায় এবং শিনোকে গুলি করে মেরে তাকে রীতিমতো তার সম্মান বাঁচিয়ে দেয়। জাং পেছন থেকে চলে যায়, কিন্তু মুখ দেখে মনে হচ্ছিল সে আজকে দারুণ আঘাত পেয়েছে এবং খুব কাছের একটা মানুষের কাছ থেকে সে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। অন্যদিকে রাতের বেলা জুঙ্গুর সাথে আলাপে বসে চিফ কাং। জুঙ্গু বলে এত রাতে আমার ঘুম নষ্ট করলি কেন? কাং বলে তোকে জাগানোর মতো একটা খবর রয়েছে, 2 দিনের ভেতরে বিকাল 5টায় বোর্ড মিটিং হবে এবং জাং চেয়ারম্যান হতে যাচ্ছে। জুঙ্গু বলে এই বালের খবরের নতুনত্ব কি আছে রে? কাং বলে নতুনত্ব আছে রে হাদারাম, একটা চাইনিজ কেন গোল্ড মুনের হাল ধরবে? তুই থাকতে ওই চাইনিজ কেন এই সিটে বসবে? তুই ছিলি যোগ্য লোক। জুঙ্গু বলে আমি জানতাম না তুই এতটা মায়া করবি আমার জন্য, তুই যদি আমার পেছনে না লাগতি তাহলে আজ এমন একটা দিন আসতো না। এবার চিফ কাং বলে ওরে গাধা, আমরা পুলিশ, রিপোর্ট পেলে তদন্ত করি, অপরাধ পাই গ্রেফতার করি, কিন্তু রিপোর্টটা কে করলো? এরপর সে জাং এর সাথে স্টেডিয়ামের মিটিং এর ছবিগুলি ওকে দেখায়। জুঙ্গু ছবিগুলো দেখে মনে করে জাং পুলিশে রিপোর্ট করেছে। দর্শক, আশা করি আপনারা এই পর্যায়ে এসে বুঝতে পেরেছেন এখানে আসল খেলাটা কে খেলছে। যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানান। পরের দিন গুংজু নিজের লোকদের ওই ছবি দেখায় এবং জানায় আজকে জেলে পচে মরার জন্য জাং নিজেই দায়ী। এদিকে সিনোর বাড়িতে জাসুং এবং চিফ কাং দেখা করে। জাসুং বলে জাং কিভাবে সবকিছু জানতে পারলো? কাং বলে আমি শুরুতে ভেবেছিলাম ওদের ব্যাপারে তুমি বলে দিয়েছ, কিন্তু জাসুং বলে তাহলে সুকমোকে আমার পিছনে কেন লাগিয়েছিলে? আমার উপর কি তোমার কোনো আস্থা ছিল না? এবার কাং বলে আমরা তাকে সেখানে ঢুকিয়েছিলাম, কিন্তু সুকমো তোমার ব্যাপারে কিছুই জানতো না। জাসুং বলে আমি আর কাজ করব না, নতুন করে আর কিছু হারাতে চাই না। কাং বলে পরিস্থিতি কিছুই বদলায়নি। তখন সেখানে হাজির হয় গোল্ড মুনের ভাইস চেয়ারম্যান জ্যাংসুকি। জাসুং এবং জ্যাংসুকি পরস্পরকে দেখে চমকে যায় এবং কাং এর দিকে তাকায়। তার মানে দাঁড়াচ্ছে কাং জাসুং এর একার উপরে নির্ভর করেনি, এখানে বিশেষ কিছু চাহিদার ভিত্তিতে ভাইস চেয়ারম্যানও যুক্ত ছিল। এরপর জাসুং
কাংয়ের কলার চেপে ধরলে জ্যাং সুকি পরে কথা বলবে বলে বের হয়ে যায়। জাসুং বলে, স্যার আমি আর কাজ করব না, এটাই আমার শেষ মিশন ছিল, আমাকে কথা দিয়েছিলেন এটাই শেষ। কাং জানায় তোমরা দুজন মিলে গোল্ড মুন ধ্বংস করে দাও, এটা ছাড়া আর কোনো উপায়ই নেই। তখন জাসুং আবার উত্তেজিত হলে কাং বলে, এটা যদি জাং জানতে পারে তাহলে কি হবে জানো? গত সপ্তাহে চাইনিজ হ্যাকাররা আমাদের ডাটাবেস হ্যাক করেছিল, সেখানে আমার প্রোফাইল ছাড়াও তোমার প্রোফাইল ছিল, সেখান থেকে সুকমুর প্রোফাইলটাও ওরা পেয়ে গেছে। জাংয়ের অফিসে জাসুং এর ফাইলটা দেখা যায়। উকিল বলল, জাসুংকে তুমি খুন করলে না কেন? ব্যাপারটাকে সে পাত্তা না দিয়ে বলে, সাংহাইয়ের ডিলটা কত দূরে এগুলো। এদিকে চিফ কাং জানায়, ডাটাবেস থেকে তোমার সব তথ্য আমি মুছে দিয়েছি, পুলিশ অফিসার জাসুং এর কোনো অস্তিত্ব এখন আর নেই, তোমার ব্যাপারে কেবল আমি ও ডিরেক্টর জানে। ভয়ে ও আতঙ্কে মুষড়ে পড়ে জাসুং। কাং বলে, কেউই জানে না জাং কেন তোমাকে জীবিত রেখেছে, তাছাড়া জাং এর উপরে আজকে গুঞ্জুর লোকেরা হামলা করতে যাচ্ছে, তুমি সেখানে না যাওয়াটাই ভালো হবে। এদিকে জাং তার দলবল নিয়ে গাড়ির নিকট যাওয়ার সময় একটা গাড়ি এসে ওর দলের সবাইকে উড়িয়ে দেয়। জাং লাফিয়ে সরে যায়, তখন আরেকটা গাড়ি এসে তাকে মারার চেষ্টা করে এবং দলে দলে গুঞ্জুর লোকেরা সেখানে চলে আসে তাকে হামলা করার জন্য। রক্তক্ষয়ী লড়াই বেঁধে যায়। অল্প সময়ের ভেতরে জাং এর লোকেরাও সেখানে এসে পড়ে। জাংকে সরিয়ে দিতে ওরা লিফটের ভেতরে চলে যায়, কিন্তু দেখা যায় লিফটের ভেতরেও গুঞ্জুর লোকেরা বসে রয়েছে। তাকে টেনে ভেতরে নিয়ে যায় এবং তার উপরে ছুরি দিয়ে হামলা চালায়। এদিকে জাসুং এর বাড়িতেও আরেক দল হামলা চালায়। জাসুং এর স্ত্রী দেখতে পায় একদল হাজির হয়েছে, তখন পেছন থেকে জাসুং এর স্ত্রীর পাশে এসে দাঁড়ায় পুলিশের সদস্যরা। এরকম একটা দৃশ্য ঘটায় তার স্ত্রী হঠাৎ উত্তেজিত হয়ে যায় এবং তার গর্ভপাত হয়। এদিকে জাসুং দ্রুত হাসপাতালে এসে হাজির হয়। কেবিনে এসে দেখতে পায় জাংকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ডাক্তাররা জানায় আমাদের পক্ষ থেকে সবকিছু করা হয়েছে, কিন্তু তাকে বাঁচানো সম্ভব না। তখন জাং এর লোকেরা জাংকে বলে, আমরা এখন কি করব বস? এরপরেই সে তার স্ত্রীর হাসপাতালে চলে যায়। ডাক্তার জানায় সে প্রাণে বেঁচে গেলেও তার গর্ভের সন্তানটা নষ্ট হয়ে গেছে। এদিকে ডিরেক্টর এবং কাং বসে ড্রিঙ্কস করছিল। ডিরেক্টর বলে সবগুলো ডন বিদায় নিয়েছে, এখন জাসুং এর ভাগ্য খুলে গেল, সম্ভবত সেই চেয়ারম্যান হতে যাচ্ছে, কিন্তু সে যদি এবার আমাদের কথা না শোনে। চিফ কাং জানায় সে কেন কাজ করবে না, সে তো জালে আটকা মাছের মতো অবস্থায় এখন রয়েছে। এদিকে জুঙ্গুর কাছে উপস্থিত হওয়া চাটুকারেরা ভাইস চেয়ারম্যানের টেবিলে বসেছিল। তারা বলে, কে জানতো সিউকের মৃত্যু এত ভালো কিছু বয়ে আনবে, এখন নতুন যুগ শুরু হয়েছে, কিন্তু তার লোকদের কাছে জাসুং রয়েছে, তারা কি তোমার কথা শুনবে? জ্যাং সুকি বলে, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা উল্টাপাল্টা কিছু করবে না জানিয়েছে। তখন সুকির লোকেরা ভেতরে প্রবেশ করে এবং সুকি বলে, একা একা বর্তমানে কোথাও যাচ্ছি না, সাথে নিজের লোকদের রাখছি নিরাপত্তার জন্য। গোপন জায়গায় চিফ কাং এবং জাসুং বসেছিল। কাং বলছে, এখন যেহেতু তুমি আরো উপরে উঠে গেছো, গোল্ড মুনের সব খবর আগামী এক সপ্তাহের ভিতরে ফাইল করে আমার কাছে জমা দিবে। জাসুং কিছুই বলে না, বৈঠাহীন নৌকার মতো সে সবকিছু শুনে মুচকে একটা হাসি দিয়ে উঠে চলে যাচ্ছিল। তখন কাং বলে, তোমার বাচ্চার জন্য আমি খুবই দুঃখিত। জাং এর কেবিনে জাসুংকে দেখা যায়। জাং হাত দিয়ে ইশারা করে জাসুংকে বসতে বলে। অন্যরা তখন বাইরে চলে যায়। অক্সিজেন মাস্ক খুলে জাং বলে, ওই ভাই, আমি তো ভাবতেই পারিনি তোর সাথে আমার আবার দেখা হবে, এবার একটা পক্ষ নিয়ে নে, আমার কথা শোন হাদারাম, এভাবেই তুই বেঁচে থাকতে পারবি। তুই কি ভেবেছিলি আমাকে এসব থেকে বের করে আনবি? তুই সরে গেছিস বলে আমাকেও বের করে আনবি? আমি তোর জন্য আমার অফিসের লকারে একটা উপহার রেখে এসেছি, এখান থেকে গিয়ে খুলে দেখিস। শক্ত হ ভাই আমার, এইটাই বেঁচে থাকার একমাত্র রাস্তা। এরপর নিঃশ্বাস বন্ধ হয়ে যায় জাংয়ের। সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে বিধ্বস্ত অবস্থায় বসে থাকে জাসুং। জাংয়ের শেষকৃত্যে ভাইস চেয়ারম্যান হাজির হয়ে জাসুংকে সান্ত্বনা দেয়। জ্যাং সুকি চলে যাওয়ার সময় জাসুং মাথা নাড়িয়ে ইশারা দিলে ওর লোকেরা সুকির পেছনেও চলে যায়। দূরের একটা টেবিলে ইয়ান বিয়ানের গুন্ডারা বসে খাচ্ছিল। জাসুং ওদের দিকে তাকিয়ে থাকলে ওদের বস নোটিস করে উঠে দাঁড়ায়। মাথা নাড়ায় জাসুং। সবকিছু হারিয়ে জাসুং এবার নিজের খেলা শুরু করে দিল। কে বাঁচলো কে মরল, এবার এটাই গল্পের আসল খেলা। জাংয়ের অফিসে প্রবেশ করে লকার খুলে জাসুং ভেতর থেকে একটা ফাইল বের করে এবং দেখতে পায় রোলেক্সের একটা ঘড়ি রাখা রয়েছে। এবার সত্যিই আসল একটা ঘড়ি সেখানে রয়েছে। জাসুং হাসি দেয় এবং দ্রুত ঘড়িটা বের করে হাতে নিয়ে পড়ে। এরপর ফাইল খুলে ভেতরে দেখে তার ফাইলটা রাখা রয়েছে। বোর্ড মিটিং এর দিন সকালবেলা পর্যন্ত প্রমাণের অভাব দেখিয়ে পুলিশ জুঙ্গুকে ছেড়ে দেয়। জুঙ্গু বের হয়ে দেখতে পায় তাকে রিসিভ করার জন্য কেউই সেখানে উপস্থিত হয়নি। এদিকে জাসুং নিজের বাড়ি থেকে বের হলে ভাইস চেয়ারম্যান তাকে নিজের গাড়িতে তুলে নেয় কথা বলার জন্য। এরপর দূরে নিয়ে যায়। তারপর জাসুংকে বলে, চলো এবার বের হই। জাসুং বুঝতে পারে তাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে। সে বলে, কাং এটা হতে দিত না। জ্যাং সুকি বলে, তুমি না থাকলে তাকে আমার উপরেই নির্ভর করতে হবে। গাড়ি থেকে বের হলে সুকির লোকেরা লাঠি হাতে নিয়ে জাসুং এর দিকে এগিয়ে চলে আসে। অন্যদিকে জুঙ্গু তার নিজের অফিসে উপস্থিত হয়। তখন জাসুং এর লোকেরা চারপাশ থেকে জুঙ্গুকে ঘিরে ধরে। এদিকে দেখা যায় রক্তাক্ত অবস্থায় হাঁটু গেড়ে বসে রয়েছে জ্যাং সুকি।
এবং তার নিজের দলের লোকেরাই তাকে পেটাচ্ছে। এরপর তাকে গাড়িতে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। এরপর তাদেরকে ব্রিফকেস ভর্তি টাকা দিয়ে জাসুং এর লোকেরা চলে যায়। এদিকে বোর্ড মিটিং এ জাসুং এর লোক গিয়ে জানায় ভাইস চেয়ারম্যান ব্যক্তিগত কারণে তার প্রার্থিতা তুলে নিয়েছে এবং সে আসতে পারবে না। তখনই দেখা যায় দরজা ঠেলে দলবল নিয়ে ভেতরে প্রবেশ করে জাসুং এবং প্রতিটা চেয়ারের পেছনে একটা করে লোক দাঁড়িয়ে পড়ে। তখন ঘোষক ভয় পেয়ে তড়িঘড়ি করে বলে জাসুংকে চেয়ারম্যান পদের জন্য মনোনীত করা হলো। এই ব্যাপারে কি কারো দ্বিমত রয়েছে? প্রাণের ভয়ে সবাই অস্থির, কে দ্বিমত করবে, কারণ আজকে শুধু লাশ পড়ছে। এরপর দেখা যায় জুঙ্গুকে উঁচু একটা ভবন থেকে নিচে ফেলে হত্যা করা হয়। এরপর চিফ কাংকে গোপন জায়গায় ডেকে এনে ইয়ান বিয়ানের গুন্ডাদের দিয়ে তাকে হত্যা করা হয়। এরপর ইয়ান বিয়ানের অন্য দুই গুন্ডাকে পাঠানো হয় ডিরেক্টরের পেছনে। তারা গিয়ে পুলিশ চিফ এবং ডিরেক্টরকে গাড়ির ভিতর থেকে গুলি করে হত্যা করে। জাসুং যে পুলিশ অফিসার ছিল এই ব্যাপারে সকল প্রমাণ সে নিজেই ধ্বংস করে দিল এবং শক্ত হাতে গোল্ডগুনের চেয়ারম্যান হিসেবে নিজের ভাগ্য গড়ে নিল। আমাদের গল্প কিন্তু এখনো শেষ হয়নি। এরপর শেষের দিকে দেখা যায় অনেক বছর আগের কথা। জাংচুং এবং জাসুং একসাথে একটা অপারেশনে বের হয়েছে। রুম ভর্তি একদল লোককে শেষ করার জন্য জাসুং নিজেই আগে ভেতরে ঝাঁপিয়ে পড়ে। এরপর ওর দেখা দেখি জাংচুং নিজেও ভেতরে ঝাঁপিয়ে পড়ে। এরপর কিছু সময় পর সবাইকে ফিনিশ করে দুজন বেরিয়ে আসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন জাং এবং জাসুং এর ভেতরে কি সম্পর্ক ছিল। যদি আপনারা বুঝতে পারেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেন।